Hare Krishna, Krishna Krishna, Hare কথায় বলে না, আপনার ভাগ্যে যেটা থাকবে সেটা কেউ কখনো নিতে পারবে না। তো আমি নিজেও জানি না আজকে এখানে উৎসব রয়েছে, দেশ বিদেশে বহু ভক্ত রয়েছে, তারা মায়াপুরের মেন মন্দিরের এই অন্নকূট উৎসবে আসতে চেয়েও আসতে পারেননি, আর আমি একেবারে অপ্রত্যাশিতভাবে আজকে পৌঁছে গিয়েছি এখানে। হরি নাম দিয়ে জগৎ মাতালে আমার একলা নিতাই, হরি নাম দিয়ে জগৎ মাতালে আমার একলা নিতাই, আমার একলা নিতাই, একলা নিতাই। নমস্কার, সকলকে স্বাগত জানাই আমাদের আরও একটি নতুন ভিডিওতে। আজকের এই ভিডিওতে আপনাদের ঘুরিয়ে দেখাবো পুণ্যভূমি মায়াপুর। শীতকালে একটি বা দুটি ছুটির দিন যদি হাতে থাকে এবং পরিবারকে নিয়ে কলকাতার কাছে পিঠে কোথাও থেকে ঘুরে আসতে চান, তাহলে মায়াপুর আপনাদের জন্য আদর্শ জায়গা হতে পারে। আজকের এই ভিডিওতে আপনাদের জন্য থাকবে মায়াপুর ট্যুর গাইড। কলকাতা থেকে কিভাবে মায়াপুর পৌঁছবেন, ওখানে পৌঁছে কোথায় এক দুটো দিন থাকবেন, কোথায় ভোগ খাবেন এবং মায়াপুরে কি কি ঘুরে দেখবেন, সেই সমস্ত তথ্য থাকবে আজকের এই ভিডিওটিতে। তাই সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। কলকাতা থেকে মায়াপুর যাওয়ার বেশ কয়েকটি অপশন রয়েছে, তার মধ্যে সবচেয়ে সহজ অপশন হলো ট্রেন। তো ট্রেনে মোটামুটি উঠে পড়লাম। ট্রেন একদমই ফাঁকা, যেহেতু ভোরবেলার ট্রেন। এবার ভোর 3:30 থেকে শুরু করে প্রতি ঘন্টায় একটা করে ট্রেন রয়েছে শিয়ালদা কৃষ্ণনগর। তো আমি বিধাননগর থেকে 6:18 ট্রেনটা ধরলাম, ওটা হচ্ছে শিয়ালদা কৃষ্ণনগর গ্যালোপিং। সবকটা স্টেশনে দাঁড়াবে না, আর সব থেকে সময় কম লাগে এই ট্রেনটাতে। মোটামুটি 2 ঘন্টা থেকে 2.5 ঘন্টার মধ্যে কৃষ্ণনগর পৌঁছে দেয়। আপনারা চাইলে এই ট্রেনটায় যেতে পারেন। ট্রেন এসে নৈহাটি পৌঁছলো। নৈহাটিতে কিন্তু একটু ভিড় হয়ে গিয়েছে, কারণ কালী পুজো চলছে এখন। নৈহাটির বড়মার পুজো খুবই বিখ্যাত। বড়মার মন্দিরে এখনও আসা হয়নি, পরে একবার সময় করে আসবো, এসে ঘুরে যাব বড়মার মন্দিরটা। নৈহাটি স্টেশনে কিন্তু ভালোই ভিড় রয়েছে কালী পুজো উপলক্ষে। পৌঁছে গেলাম কৃষ্ণনগর সিটি জাংশন। সময় লাগলো টোটাল হচ্ছে 2 ঘন্টা 20 মিনিট। আমি বিধাননগর থেকে ট্রেনে উঠেছিলাম 6:18-তে, কৃষ্ণনগর পৌঁছালাম 8:35 নাগাদ। তো প্রচুর ভিড় স্টেশনে। নদিয়া জেলার অন্যতম একটা গুরুত্বপূর্ণ স্টেশন এই কৃষ্ণনগর সিটি। এখানে রয়েছে রাজা কৃষ্ণচন্দ্রের রাজবাড়ি, তাছাড়াও গোপাল ভাঁড়ের স্মৃতিও জড়িয়ে রয়েছে। এই কৃষ্ণনগর আসবো কোনো এক সময় পরবর্তীকালে ঘুরতে। আপনারা যদি চান এই কৃষ্ণনগর নেমে এখানে সকালের খাবার দাবার খেয়ে নিতে পারেন। এখানে প্রচুর দোকান রয়েছে, লুচি, পরোটা, ডালপুরি এইসব এখানে বিক্রি হচ্ছে। নিরামিষ খাবার বলো, সম্পূর্ণ নিরামিষ খাবার বলো, সম্পূর্ণ নিরামিষ খাবার বলো, ডিমের কচুরি, ডালপুরি খেলে বলেন দাদা বলে। স্টেশন থেকে এখন যাচ্ছি বাইরের দিকে। বাইরে গিয়ে দেখি মায়াপুর যাওয়ার জন্য কি কি পাওয়া যায়। মায়াপুর কত ভাড়া? 100 টাকা করে মন্দিরে বিলেট, আর হুলোরঘাট? 60 টাকা করে। আপনার কি টোটো? এই যে টোটো। স্টেশনের বাইরেই অটো টোটোর ব্যবস্থা রয়েছে, আপনাদের আর দাঁড়াতে হবে না, এসেই পেয়ে যাবেন। কত ভাড়া দাদা অটো? অটো যাবেন? হুলোরঘাট 30 টাকা করে ভাড়া। আর মায়াপুর মন্দির যায় অটো? না, মায়াপুরের মন্দিরে অটো যায় না, অটো খালি ঘাটে যায়। আর অটো আমাদের কিন্তু টোটো আছে, টোটো করে যায়। স্টেশনের বাইরে থেকে অটো নিয়ে নিয়েছি। অটোতে ভাড়া পড়বে 30 টাকা। সময় লাগবে 20 থেকে 25 মিনিট। অটো মোটামুটি দেখলাম যা 4, আর ওদিকে 3-এ 7, আর ওদিকে 2 9 থেকে 10 জন যেতে পারবেন একটা অটো। নেমে পড়লাম অটো থেকে। অটো আমাদের নামিয়ে দিল হুলোর ঘাটে। এই হুলোর ঘাট থেকেই কিন্তু আপনাদের মায়াপুর যেতে হবে। নৌকোর টিকিট কেটে নিলাম। টিকিট নিল 3 টাকা। এখন অপেক্ষা করছি নৌকোর জন্য। নৌকো আসলে নৌকো করে আবার ওই পারে চলে যাব। নৌকোতে উঠে পড়লাম। নৌকো এখন এই জলম্বি নদী পেরিয়ে ওই পারে নিয়ে যাবে আমাদের। মায়াপুর যাওয়ার যে ঘাট রয়েছে সেখানে সময় লাগবে 1 মিনিটেরও কম, কারণ এই পার থেকে দাঁড়িয়ে ওই পার দেখা যাচ্ছে পরিষ্কার। তো চলুন ওই পারে গিয়ে দেখা হচ্ছে।
পৌঁছে গেলাম মায়াপুর ঘাটে। এবার মায়াপুর ঘাট থেকে চলে যাব মায়াপুর ইস্কনের দিকে। এবার এই মায়াপুর ঘাট থেকে ইস্কন আপনারা চাইলে হেঁটেও যেতে পারেন অথবা টোটো করেও যেতে পারেন। আমি হেঁটে চলে যাব, খুব জোর হলে 5 থেকে 7 মিনিট সময় লাগবে। আপনাদের সাথে যদি লাগেজ থাকে বা বাচ্চা কাচ্চা থাকে, বয়স্ক লোক থাকে, আপনারা টোটোও করে নিতে পারেন। মায়াপুর ঘাট থেকে 1 মিনিট হেঁটেই আপনারা এই টোটো স্ট্যান্ড পেয়ে যাবেন। ওনারা 10 টাকা করে ভাড়া নিচ্ছেন, একেবারে মন্দিরের গেটে নামিয়ে দেবেন। অবশেষে পৌঁছে গেলাম সেই বহু প্রতীক্ষিত মায়াপুর ইস্কন মন্দিরে। যদি পুরোপুরি বিধাননগর থেকে ধরি সময় লাগলো 3.5 ঘন্টা মতো। আপনারা এবার মায়াপুর আসবেন কি করে? আপনারা চাইলে আমার মতো শিয়ালদা থেকে কৃষ্ণনগর হয়েও আসতে পারেন অথবা ব্যান্ডেল থেকে নবদ্বীপ হয়েও আসতে পারেন, যেটা আপনাদের সুবিধা হয়। দুই ক্ষেত্রে সময় মোটামুটি কাছাকাছি একই লাগবে। মায়াপুর মন্দিরে যদি আপনারা ভোগ খেতে চান তাহলে মন্দিরে পৌঁছেই প্রথম কাজ হবে কুপনটা কেটে নেওয়া, কারণ লেট যদি করে ফেলেন তাহলে কিন্তু কুপন নাও পেতে পারেন। তাই আমি যাচ্ছি এখন কুপনটা কেটে নিই দুপুরে ভোগ খাওয়ার। এই দেখুন, এই হচ্ছে এই মন্দিরের গেট। এখান থেকে ঢুকলাম, এই দিকে হচ্ছে কুপনের কাউন্টার। পরপর বিভিন্ন কাউন্টার রয়েছে, আপনাদের পছন্দ মতো কুপন আপনারা কেটে নেবেন। তো সবার প্রথম যে কাউন্টারটি রয়েছে সেটি হচ্ছে সুলভ প্রসাদের কাউন্টার। এই হচ্ছে মেনু, আর এর দাম হচ্ছে 50 টাকা। আর এইখানে গীতা ভবনের প্রসাদ পাওয়া যাচ্ছে, এর দাম হচ্ছে 70 টাকা। এই হচ্ছে মেনু দেখুন। আর এখানে পাওয়া যাচ্ছে নামহট্ট ভবনের প্রসাদ, এর দাম হচ্ছে 60 টাকা। এই হচ্ছে মেনু। এইখানে গদা ভবনের প্রসাদ পাওয়া যাচ্ছে, এই হচ্ছে মেনু, দাম আছে 50 টাকা আর 80 টাকা। তো আমি সুলভ মূল্যের এই প্রসাদের কুপন কেটে নিলাম, দাম নিল 50 টাকা। খাওয়ানো শুরু হবে বললো 12টা থেকে 3:30 পর্যন্ত চলবে। এই মন্দিরে প্রবেশ করার যে মূল গেট রয়েছে সেই গেটের একেবারে সামনের দিকেই রয়েছে শ্রীল প্রভুপাদের পুষ্প সমাধি মন্দির। তো আমি এখন সেই জায়গাটাই ঘুরে দেখব। এই দেখুন, নতুন যে ইস্কন মন্দির তৈরি হচ্ছে সেটি। শ্রীল প্রভুপাদের যে পুষ্প সমাধি মন্দির রয়েছে সেই মন্দিরে কিন্তু ক্যামেরা অ্যালাউ নেই, মানে মন্দিরের সামনেও নিয়ে যেতে দিচ্ছে না। তাই আমি এখন যাচ্ছি, ক্যামেরাটা জমা রাখবো। সেই ক্ষেত্রে কোনো টাকা পয়সা লাগছে না, ব্যাগ আপনারা নিয়ে যেতে পারেন, অসুবিধা নেই। তবে ব্যাগটাও জমা রাখতে পারেন আপনারা যদি চান। আমি কি করব, ক্যামেরাটা ব্যাগে ভরে ব্যাগটা জমা রেখে দেবো, তারপর যাব শ্রীল প্রভুপাদের ওই মন্দিরটা দেখে বেরিয়ে এসে আপনাদের সাথে অভিজ্ঞতা শেয়ার করছি। এই দেখুন, এইটিই হচ্ছে শ্রীল প্রভুপাদের পুষ্প সমাধি মন্দির। এই যে মন্দিরের ভেতরে কিন্তু ক্যামেরা বা মোবাইল কোনো কিছু নিয়েই প্রবেশ করতে দিচ্ছে না। তবে আমি বেশ কিছু বিদেশিকে দেখলাম তারা মোবাইল নিয়ে ক্যামেরা নিয়ে ভেতরে ঘুরে বেড়াচ্ছে। তাদের ক্ষেত্রে কোনো বিধিনিষেধ নেই, কিন্তু আপনাকে আমাকে মেনে চলতে হবে, এই হচ্ছে ব্যাপার। শ্রীল প্রভুপাদের মন্দিরটা দেখে চলে আসলাম, অভিজ্ঞতা খুবই ভালো। ভেতরে একটা খুব সুন্দর আধ্যাত্মিক পরিবেশ রয়েছে। মন্দিরে প্রবেশ করেই প্রথমে আপনারা শ্রীল প্রভুপাদের একটি মূর্তি দেখতে পারবেন। বহু লোক রয়েছেন, বহু ভক্ত রয়েছেন, তারা ওখানে বসে নাম জপ করছেন। তাছাড়াও মন্দিরের দোতলায় একটি মিউজিয়াম রয়েছে, যেখানে শ্রীল প্রভুপাদের নানান রকম কথা বাণী, কিভাবে তিনি সারা ভারতবর্ষে, সারা পৃথিবীতে শ্রীকৃষ্ণের এই বাণী ছড়িয়ে দিয়েছিলেন ভগবদ গীতার মাধ্যমে, সেই সব ঘটনাই তুলে ধরা হয়েছে। আপনারা অনেকেই জানেন এই মায়াপুরে কিন্তু নৃসিংহদেবেরও আরাধনা করা হয়। তো এই যে মন্দির রয়েছে, মন্দিরের ভেতরে একটা জায়গা রয়েছে, সেখানে মহাভারতে নৃসিংহদেবের কি অবদান সেই সব ঘটনাও বর্ণনা করে রাখা হয়েছে। আপনারা আসলে ঘুরে দেখতে পারেন। তো শ্রীল প্রভুপাদের এই মন্দির দর্শন হয়ে গেল। এখন যাচ্ছি মায়াপুরের যে মূল ইস্কন মন্দির রয়েছে ওই ইস্কন মন্দির দর্শন করতে। এই দেখুন, এটি হচ্ছে মায়াপুরের নতুন ইস্কন মন্দির। কাজ কিন্তু এখনো অনেকটাই বাকি, আমি যা দেখতে পাচ্ছি। আমার পেছনে যে জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু 24 ঘন্টা অখণ্ড নাম সংকীর্তন হয়। আপনারা দিনে রাতে যখনই আসুন এখানে নাম কীর্তন শুনতে পারবেন। হরে রাম 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 হরে হরে। এই মায়াপুর নিয়ে আর কি বলবো বলুন তো, যতবারই আসি মন যেন কিছুতেই সন্তুষ্ট হয় না, মনে হয় বারবার ফিরে আসি এই জায়গায়। মায়াপুর মূল মন্দিরের একদম পাশেই দেখছি বিশাল প্যান্ডেল করা হয়েছে। আজকে মনে হচ্ছে এখানে কোনো উৎসব রয়েছে। আমি যখন এসেছিলাম তখন তো ভিড় ছিল না, কিন্তু যত বেলা বাড়ছে ভিড় হতে শুরু করেছে আস্তে আস্তে। এখন কিন্তু ভালো ভিড় হচ্ছে আস্তে আস্তে। Hare Krishna, Krishna Krishna, Hare Rama. এই দেখুন, এটা হচ্ছে মূল মন্দিরে যাওয়ার এন্ট্রি গেট। ওইখান থেকে এন্ট্রি হবে, এন্ট্রি করে এখানে চেকিং হবে, চেকিং করে তারপর আপনারা ভেতরে যেতে পারবেন। মায়াপুর মূল ইস্কন মন্দিরেও কিন্তু ক্যামেরা, ফোন
এইসব কিচ্ছু অ্যালাউ নেই। ব্যাগ ট্যাগ সব আপনাকে জমা রাখতে হবে। মন্দিরের পাশেই কাউন্টার রয়েছে, সেখানে ক্যামেরা, ফোন, ব্যাগ জমা রাখতে হবে। মায়াপুর যে মেন মন্দির রয়েছে ইসকন মন্দির, সেটা দর্শন করে আসলাম এক্ষুনি। খুব ভালোভাবে দর্শন হয়েছে। মন্দিরে মোটামুটি ভালোই ভিড় রয়েছে। এখন ব্যাপার হচ্ছে, আমি যখন মায়াপুর আসছিলাম, মায়াপুর এসে পৌঁছানো অবধি আমি জানতাম না যে আজকে এখানে উৎসব রয়েছে। তো এখানে এসে একটু ঘোরাঘুরি করলাম, তারপর জানতে পারলাম যে এখানে হচ্ছে আজকে অন্নকূট উৎসব। তাই বেলা যত বেড়েছে না, ভিড় প্রচুর বেড়ে গিয়েছে। এখন প্রচুর ভিড় পুরো মায়াপুর জুড়ে, প্রায় হাঁটার জায়গা নেই মন্দিরের আশপাশের সেই এরিয়াটায়। তো চলুন আপনাদের দেখাই যেখানে অন্নকূট উৎসব হচ্ছে সেই উৎসবের কিছু অংশ। ভিড় দেখুন আপনারা। কথায় বলে না, আপনার ভাগ্যে যেটা থাকবে সেটা কেউ কখনো নিতে পারবে না। তো আমি নিজেও জানি না আজকে এখানে উৎসব রয়েছে। দেশ বিদেশে বহু ভক্ত রয়েছে, তারা মায়াপুরের মেন মন্দিরের এই অন্নকূট উৎসবে আসতে চেয়েও আসতে পারেননি। আর আমি একেবারে অপ্রত্যাশিতভাবে আজকে পৌঁছে গিয়েছি এখানে। যে অন্নকূট উৎসব হচ্ছে সেই জায়গাটা একটু ঘুরে আসলাম। এবার ব্যাপার হচ্ছে, ওখানে প্রচুর নিয়ম। আপনি ক্যামেরা নিয়ে ঢুকতে পারবেন না, মোবাইল নিয়ে ঢুকতে পারবেন না, ব্যাগ নিয়ে ঢুকতে পারবেন না। কিন্তু আমি ওখানে অধিকাংশ লোককে দেখলাম ক্যামেরা, মোবাইল, ট্রাইপড, জিমবেল সব কিছু নিয়ে ভিডিও তুলছে। যে মেন অনুষ্ঠান হচ্ছে সেখানে তাদের অধিকাংশ বিদেশি, কিছু ভারতীয়রাও রয়েছে। তারা হয়তো এখানকার শিষ্য বা কী করে ঢুকেছে আমি জানি না। আমি কোনোভাবেই ভিতরে গিয়ে ভিডিও করতে পারিনি, বাইরে থেকে কিছু ভিডিও তুলেছিলাম, সেটাই আপনাদের দেখালাম। মায়াপুর তো পৌঁছে গেলেন, মন্দিরে এসেই দুপুরে ভোগ খাওয়ার কুপনও কেটে ফেললেন। এবার কি ভাবছেন, মায়াপুর দিনের দিন ঘুরে চলে যাবেন নাকি থাকবেন? আপনারা চাইলে দুটোই করতে পারেন। দিনের দিন ভালো করে পুরো মায়াপুর মন্দির চত্বর ঘুরে আবার ট্রেন ধরে বাড়ি ফিরে যেতে পারেন, অথবা এখানেই 1-2 দিন থাকতে পারেন। মায়াপুরে থাকার অনেক অপশান রয়েছে। সবার প্রথম অপশান, আপনারা যদি চান এই মন্দির কর্তৃপক্ষের নিজস্ব প্রচুর ভবন রয়েছে, সেখানে থাকা যায়। তার জন্য আপনাদের কি করতে হবে, অনলাইনে ইসকন মায়াপুরের নিজস্ব ওয়েবসাইট আছে, সেখান থেকে আগে থেকে বুক করে আপনাদের এখানে আসতে হবে। বুকিং কিন্তু মোটামুটি 1-2 মাস আগে করতে হবে, না হলে পাবেন না। এইবার এখানে কিছু কিছু ভবনও রয়েছে যেখানে স্পট বুকিং হয়, মানে সেগুলো অনলাইনে আপনারা বুক করতে পারবেন না, এখানে এসে আপনাদের রুম দেওয়া হবে। সেগুলো ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ বেসিসে, মানে যে আগে আসবে সে পাবে, এই হচ্ছে ব্যাপার। তো আমি আজকে এখানে থাকবো না, আজকে দিনের দিন ঘুরেই বাড়ি চলে যাব এখান থেকে। এই দেখুন, এটা হচ্ছে গদা ভবন, এখানে থাকার ব্যবস্থাও রয়েছে। এই যে এটা হচ্ছে থাকার জায়গা। মন্দিরে প্রবেশ করে যেখান থেকে আপনারা কুপন কাটলেন, ওখানে গদা ভবনেরও কুপন পাওয়া যায়। এখানে আপনারা প্রসাদ খেতে পারেন, দুপুরবেলা রাতের বেলা 2 টাইমই এখানে খাবার পাওয়া যায়। দাম হচ্ছে 2 রকম রয়েছে, 60 টাকা আর 80 টাকা। মায়াপুরে এসে যারা থাকবেন ভাবছেন, তাদের জন্য সব থেকে সস্তার যদি কোনো অপশান থাকে সেটি হচ্ছে এটি, গৌরাঙ্গ কুটির। এখানে এই যে ঘরগুলি আপনারা দেখছেন বেড়ার, সেই ঘরগুলি আপনারা ভাড়া পাবেন মাত্র 100 টাকার বিনিময়ে। 100 টাকার বিনিময়ে 24 ঘন্টার জন্য ঘর আপনারা ভাড়া নিতে পারেন। তবে এখানে কোনো অ্যাটাচ বাথরুম নয়, কমন বাথরুম রয়েছে, সেটি আপনাদের ইউজ করতে হবে। এইখানে দেখুন, শুধুমাত্র বেড়ার ঘরই নয়, বেড়ার ঘরের পাশাপাশি কিন্তু পাকা ঘরও রয়েছে। বেড়ার ঘরগুলির ভাড়া রয়েছে 100 টাকা প্রতিদিন, আর এই পাকা বাড়িগুলির ভাড়া রয়েছে 200 টাকা প্রতিদিন। এইটি যদি আপনাদের বুক করতে হয়, দুটি ক্ষেত্রেই আপনাদের যেতে হবে নিত্যানন্দ কুটিরে। এইখানে রিসেপশন রয়েছে, কিন্তু সেখানে কোনো রকম বুকিং হয় না। এই বুকিংগুলি আপনাদের করতে হবে নিত্যানন্দ কুটির থেকে। নিত্যানন্দ কুটির তীর্থযাত্রীদের সুলভ মূল্যে থাকিবার ব্যবস্থা রয়েছে। এই নাম্বারটা আপনারা দেখে নিন, এই নাম্বারে ফোন করে একবার খোঁজ নিয়ে নেবেন। এখন আমরা রয়েছি নিত্যানন্দ কুটিরে। এখানে দেখুন, 2 দিকে সারিবদ্ধভাবে প্রচুর ঘর রয়েছে। এখানে 2 ধরনের ঘরই আপনারা পাবেন, অ্যাটাচ বাথরুম, কমন বাথরুম। কমন বাথরুমও বেশ পরিষ্কার, আপনারা ব্যবহার করতে পারেন। এই যে এটি হচ্ছে কমন বাথরুম এইদিকে, আর অ্যাটাচ বাথরুমও রয়েছে। এই নিত্যানন্দ কুটিরে 200, 300, 400 বিভিন্ন রেঞ্জের ঘর আপনারা পাবেন। রুম অ্যাভেলেবিলিটির ওপর নির্ভর করছে যে আপনারা
কীরকম ঘর পাবেন। পরিবেশ তো অনবদ্য পরিবেশ, এই নিয়ে কোনো কথা হবে না। ঘরগুলি বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। আমরা এখন রয়েছি শ্রুতি ভবনে। এইখানেও আপনারা চাইলে থাকতে পারেন সপরিবারে। আপনারা ধরুন নিত্যানন্দ কুটিরেও রুম পেলেন না, তাহলে চলে আসুন একেবারে গোশালার অপোজিটেই অবস্থিত এই শ্রুতি ভবন। এখানেও থাকার ভালো ব্যবস্থা রয়েছে। এই হচ্ছে রিসেপশন, এখানেই এসে আপনাদের কথা বলতে হবে রুম অ্যাভেলেবেল আছে কি না। আর এই নাম্বারটি আপনাদের দিয়ে দিলাম, এই নাম্বারে আপনারা একবার ফোন করেও আসতে পারেন। আপনারা যারা মায়াপুর ইস্কন মন্দিরে এসে দুপুরে ভোগ খাওয়ার কুপন পাবেন না, তারা খাওয়া দাওয়া কোথায় করবেন? আপনারা যদি চান, একেবারে ইস্কন মন্দিরের পাশেই হচ্ছে এই রেস্টুরেন্ট, গোবিন্দাস রেস্টুরেন্ট। এখানে আপনারা খাওয়া দাওয়া করতে পারেন। এখন যাচ্ছি হচ্ছে গোশালার দিকে। এবার গোশালা আপনারা চাইলে পায়ে হেঁটেও যেতে পারেন অথবা টোটো করেও যেতে পারেন। টোটো পেয়ে যাবেন হচ্ছে গোবিন্দাস রেস্টুরেন্টের একদম পাশ থেকে, ভাড়া নিচ্ছে 10 টাকা। কিন্তু আজকে যেহেতু উৎসব রয়েছে তাই খুব বেশি টোটো আমি দেখতে পারলাম না, হেঁটেই যাচ্ছি এখন। হেঁটে খুব বেশি সময় লাগে না, 5 থেকে 6 মিনিট পায়ে হেঁটে লাগবে। এবার সাথে যদি বাচ্চা থাকে বা একদম বয়স্ক কোনো ব্যক্তিত্ব থাকে যারা হাঁটতে পারবেন না এই রাস্তা, তাহলে আপনি টোটো নিতে পারেন। গোশালা যাওয়ার চারিদিকের প্রকৃতি অসাধারণ সুন্দর, প্রচুর গাছ চারিদিকে, মানে একটা গ্রাম্য পরিবেশের অনুভূতি আপনারা এখানে পেয়ে যাবেন। হেঁটে যেতে কিন্তু ভালোই লাগছে বেশ। তো পৌঁছে গেলাম গোশালায়। মায়াপুরের এই গোশালা সম্পর্কে বলি, এই গোশালাটা কিন্তু 2টো তলা। প্রথম তলায় গোদুগ্ধের বিভিন্ন জিনিস বিক্রি হয়, যেমন ঘি, মাখন, লস্যি, তারপর আপনার আরও নানান ধরনের জিনিস আছে, এগুলো বিক্রি হচ্ছে। আর 2 তলায় মূলত গরু রয়েছে। 2টি তলায় আপনাদের দেখাবো, চলুন। এই দেখুন, এখানে বিভিন্ন ধরনের জিনিস বিক্রি হচ্ছে। ঘি রয়েছে, মিষ্টি দই রয়েছে। গোশালার এই যে দোকান রয়েছে, এখানে কিন্তু অনলাইন পেমেন্ট চলছে না, আপনাকে পুরোপুরি ক্যাশে পেমেন্ট করতে হবে। আপনারা যাই কিনুন পুরোপুরি ক্যাশে টাকা দিতে হবে। আমি এই দোকান থেকে নিয়ে নিলাম একটা লস্যি, দাম নিল 50 টাকা। খুব ভালো, দারুণ টেস্ট। ভগবানের সামনে যে ধূপের সেন্টটা পাওয়া যায়, সেই ধূপের সেন্টটা তোমরা সবাই বাড়িতে নিয়ে গেলে এই ধূপের সেন্টটাই পাবে। এগুলো মন্দিরে সবসময় 150 টাকায় বিক্রি হয়, শুধু দামোদর মাসে অফার থাকার কারণে আমাদের এই স্টল থেকে, ইস্কন মন্দির থেকে এগুলো 130 টাকা করে ডিসকাউন্টও দিচ্ছে। হরে কৃষ্ণ। তো গোশালার 2 তলায় চলে আসলাম, যেখানে সমস্ত গরুগুলো থাকে। এখন সময় হচ্ছে দুপুর প্রায় 1টা বাজে, তাই গরু খুব একটা এখানে নেই। সব গরু এখানকার যারা রক্ষণাবেক্ষণের দায়িত্বে রয়েছেন তারা নিয়ে গেছেন চড়াতে। এই দেখুন, এখানে কিছু কিছু গরু রয়েছে, ওই দিকে রয়েছে আর এই দিকে কিছু রয়েছে। ওই যে এখানকার কর্মীরা রয়েছেন, ওনারা এখন খাবার দেবেন। এই যে এইখানে সব খাবার দিচ্ছেন, গরুরা এসে খাবে। এই দিকে কিছু গরু রয়েছে, এই দেখুন, বাপরে বাপ, শিংগুলো দেখুন একবার। এই যে এই জায়গাটায় তাও কিছু গরু রয়েছে, ওইগুলোই এবার আপনাদের দেখাই। এই যে এদের এখনো চড়াতে নিয়ে যায়নি, এদের হয়তো বিকেলবেলার দিকে নিয়ে যেতে পারে। এই যে শিংগুলো একবার দেখুন, এই দেখুন। আপনারা গোশালা আসলে একটু সকাল সকাল আসুন, তবে একদম ভোরবেলা দুপুরবেলা আসবেন না। এখানে যারা কর্মী রয়েছেন তাদের থেকে জিজ্ঞাসা করলাম, তারা বললো ভোরবেলা একবার চড়াতে নিয়ে যান আর দুপুরবেলা একবার নিয়ে যান। তো আপনারা এই 2টো সময় অ্যাভয়েড করে বাকি সময়গুলো এসে গোশালাটা ভালো করে ঘুরে দেখতে পারেন। গোশালা দেখেই বেরিয়ে যাচ্ছি বাইরে। গোশালা সম্পর্কে বলতে গেলে অসাধারণ জায়গা, ওখানে গোমাতাকে সেবা করা হয়। আপনারা চাইলে আপনারাও টাকা দিয়ে খাওয়াতে পারেন, কিন্তু নিজে হাতে তো খাওয়াতে পারবেন না, আপনারা টাকা দিয়ে দিলেন, ওখানে লোক থাকবে, তারা খাওয়ার ব্যবস্থা করে দেবে। অথবা আপনারা যদি রিকোয়েস্ট করেন তখন ওনারা অ্যালাউ করতে পারেন যে আপনি নিজে হাতে খাওয়াতে পারেন, তবে খাবার ওখানকার হতে হবে, নিজে বাইরে থেকে নিয়ে গিয়ে খাবার আপনারা দিতে পারবেন না। গোশালার প্রতিটা খাবারই টেস্টের দিকে বলুন, গুণমানের দিকে বলুন, খুবই ভালো, কোনো রকম ভেজাল নেই, একেবারে খাঁটি খাবার, তাই দামটাও কিন্তু একেবারে খাঁটিই রয়েছে। তো এখন এগিয়ে চলেছি সুলভ ভবনের দিকে দুপুরের ভোগ খাওয়ার জন্য। চলে আসলাম দুপুরের ভোগ খেতে সুলভ ভবনে। এখানে টিকিট নিয়েছিল 50 টাকা, টাইম বলেছিল 12টা থেকে 1:30-2টো অবধি চলবে, কিন্তু এখানে এসে জানতে পারলাম 3টে সাড়ে 3টে অবধি মোটামুটি চলে। তো প্রচুর ভিড় রয়েছে এখানে। এখন দেখি কী কী আইটেম রয়েছে খাবারে, সবই আপনাদের দেখাচ্ছি।
দুর্লভ প্রসাদ খেয়ে এই সবে বাইরে বেরোলাম। খাওয়ার কোয়ালিটি কোয়ান্টিটি এক কথায় অসাধারণ। যতটা প্রসাদ আপনাদের প্রয়োজন ততটাই আপনারা পাবেন, তবে নষ্ট করবেন না। খাবারের স্বাদ কিন্তু অতুলনীয়। তো আজ যেহেতু এখানে অনুষ্ঠান রয়েছে তাই খাবারে এক দুটো আইটেম একটু কম ছিল আজকে, কারণ ভিড় প্রচুর হয়ে গিয়েছে। তাই সব ভক্তরাই যাতে প্রসাদ পান, কেউ যাতে খালি হাতে ফিরে না যান, তার জন্যই আজকে এক দুটো আইটেম কম ছিল। খাবার দাবার এক কথায় অসাধারণ। শেষ কয়েকটা কথা আপনাদের বলে দিই, এই মায়াপুরে কিন্তু ইসকন মন্দির ছাড়াও আরও বেশ কয়েকটি দেখার জায়গা রয়েছে। সেগুলো যদি আপনারা চান দিনের দিন টোটো নিয়ে ঘুরে আসতে পারেন। টোটো ভাড়া পড়বে 300 থেকে 350 টাকা। একটা টোটোতে 4 জন থেকে 6 জন যেতে পারবেন। দুপুরের ভোগ খাওয়া দাওয়া করার পর এখন বেরিয়ে চলেছি সাইট সিনের উদ্দেশ্যে। মায়াপুরে ইসকন মন্দির ছাড়াও আরও বেশ কয়েকটি দেখার জায়গা রয়েছে, সেগুলি আপনাদের ঘুরে দেখাবো। মন্দিরের একেবারে সামনেই রয়েছে টোটো স্ট্যান্ড। 350 টাকার বিনিময়ে মোটামুটি 7 থেকে 8 জন আপনারা একটি টোটোতে অনায়াসেই যাতায়াত করতে পারবেন। এখন আমরা রয়েছি আমাদের মায়াপুর ভ্রমণের প্রথম স্পট বল্লাল ঢিপিতে। এই বল্লাল ঢিপি একটি ঐতিহাসিক স্থান। সেন বংশের আমলের একটি স্থাপত্য আজও এখানে দেখতে পাওয়া যায়। ঐতিহাসিকরা উৎখনন চালিয়ে স্থাপত্যটি পেয়েছেন। এই যে বিশাল এরিয়া আপনারা দেখছেন, এর অধিকাংশ জায়গায় কিন্তু এখনও কোনো উৎখনন চালানো হয়নি। যে সামান্য অংশ খোঁড়া হয়েছে তাতেই এই বিশাল অট্টালিকার মতো অংশটি পাওয়া গিয়েছে। এই জায়গাটি কি ছিল? এটি কি কোনো বাড়ি ছিল বা কোনো মন্দিরের অংশ ছিল? এই নিয়ে ইতিহাসে কোনো স্পষ্ট তথ্য আজও পাওয়া যায় না। তবু এই জায়গাটি ঘুরে বেশ ভালো লাগছিল। এক লহমায় যেন হারিয়ে গিয়েছিলাম বাংলার সেই প্রাচীন ইতিহাসের মধ্যে, সেই গৌরবময় সেন বংশ, সেন যুগ। এই বল্লাল ঢিপি নিয়ে একটি ডিটেল ভিডিও আমাদের এই চ্যানেলে রয়েছে, আমি আই বাটনে লিঙ্ক দিয়ে দিলাম, আপনারা চাইলে সেই ভিডিওটি দেখতে পারেন। বল্লাল ঢিপি দেখার পরই এখন আমরা চলে এসেছি শ্রী চৈতন্য মঠে। শ্রী চৈতন্যের স্মৃতি বিজড়িত এই মঠটি বিশাল এরিয়া জুড়ে অবস্থিত। সত্যি একেবারে শান্তির জায়গা এটি। এখন আমরা রয়েছি গিরি গোবর্ধন পাহাড়ের যে অংশটি রয়েছে সেই অংশ পরিক্রমাতে। এটি চাইলে আপনারাও পরিক্রমা করতে পারেন। এই পাহাড়ের পাশেই রয়েছে একটি বিশাল পুকুর। এটি আদতে কোনো পাহাড় নয়, পাহাড়ের একটি রেপ্লিকা বলতে পারেন, যেটি পাথর দিয়ে তৈরি করা হয়েছে। এই যে এই পুকুরটি দেখুন, এখানে রয়েছে প্রচুর মাছ। আপনারা চাইলে ওইখান থেকে বিস্কুট কিনে মাছকে খেতে দিতে পারেন। আর এইরকম দেখুন ছোট ছোট মন্দির রয়েছে। এই চৈতন্য মঠের যেসব সন্ন্যাসীরা ছিলেন তারা আজীবন ব্যক্ত করেছেন শ্রী চৈতন্য ও ভগবান শ্রীকৃষ্ণের সেবায়। তাদের এখানে সমাধি এবং কিছু কিছু মন্দির তৈরি করা হয়েছে। সেই সব জায়গায় ঘুরে দেখছিলাম। তার সাথে একটি ছোট্ট মিউজিয়ামও রয়েছে, চাইলে আপনারা সেটাও দেখতে পারেন। সেইখানে কোনো রকম টিকিট মূল্য নেই, কিন্তু তার ভিতরে ক্যামেরা অ্যালাউ নেই, তাই আপনাদের দেখাতে পারলাম না। আমার নিতাই যদি ডাকরে নিতাই গৌর বলে, নিতাই যদি ডাকরে নিতাই গৌর বলে, নিতাই যদি যদি মনে করে তবে গৌর নিলেই নিতে পারে একলা নিতাই। যদি মনে করে তবে গৌর নিলেই নিতে পারে একলা নিতাই। এখন আমরা রয়েছি মায়াপুরের অন্যতম বিখ্যাত জায়গা শ্রী চৈতন্যের জন্মস্থান। শ্রী চৈতন্যদেবের জন্মস্থান নিয়ে একটি বিতর্ক রয়েছে। কিছু লোক মনে করেন সেটি মায়াপুরে, আবার কিছু লোক মনে করেন সেটি নবদ্বীপে। সেই বিতর্কে না গিয়ে এই জায়গাটি আপনারা ঘুরে দেখতে পারেন। এখানে কোনো রকম ক্যামেরা অ্যালাউ ছিল না, তাই ঘুরে ভেতরের অংশটা আপনাদের দেখাতে পারলাম। এখন আমরা রয়েছি নরসিংহ মন্দিরে। মায়াপুর ইসকন মন্দির থেকে একদম সামনেই অবস্থিত এই নরসিংহ মন্দির। এখানে বিরাজ করছেন ভগবান নরসিংহ, মানুষ এবং সিংহের সমন্বয়ে তৈরি দেবতা। সত্যি অত্যন্ত আশ্চর্য এবং অদ্ভুত ধরনের মূর্তি, কিন্তু মনে করা হয় খুবই জাগ্রত দেবতা। আর সামনের যে ছোট মন্দিরটি আপনারা দেখছেন সেখানে বিরাজ করছেন দেবাদিদেব মহাদেব। দেবাদিদেব মহাদেবের অত সুন্দর শিবলিঙ্গ আমি আগে কখনো দেখিনি, তাই আপনারা যখন যাবেন এই জায়গাটিতে কিন্তু অবশ্যই একবার ভিজিট করবেন। মায়াপুর ইসকন মন্দিরের ভেতরে আপনারা যদি থাকার জায়গা না পান তাহলে আপনারা থাকবেন কোথায়? মায়াপুর যে ঘাট রয়েছে সেই ঘাটের দুধার জুড়ে রয়েছে প্রচুর হোটেল। 500 থেকে শুরু করে 2000 পর্যন্ত রেঞ্জের নানান ধরনের হোটেল রয়েছে। আপনারা আপনাদের বাজেট মতো দেখে শুনে পছন্দ করে একটা ভালো হোটেল নিতে পারেন। শনি রবিবার আর যে কোনো অনুষ্ঠানে হোটেলের ভাড়া কিন্তু অত্যন্ত বেশি থাকে, আর হোটেল সহজে পাওয়াও যায় না। তাই এই সব দিনে আপনারা আসলে হোটেল কিন্তু আগে থেকে বুক করে আসবেন।